আজকে আমরা কাল্লা অম্বিকা মহিষমর্দিনী হাই স্কুল এটা সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ছায়া প্রশ্নসাথীর এটা অন্তর্গত, দেখে নাও। আশা করি আমার এই ভিডিও থেকে ক্লাস 9-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকৃত হবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এবং তোমরা বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলে এসো। আজকে আমরা প্রথম প্রশ্নে গ্রুপ এ এর প্রথম প্রশ্ন দেখো, কোন দুটি রাশির মাত্রিয় সংখ্যার অভিন্ন? মাত্রিয় সংখ্যার অভিন্ন দেখো, শক্তি ক্ষমতা এ মাত্রিয় সংকেত কিন্তু এক নয়। বল শক্তি এটাও কিন্তু আলাদা। বল ভরবেগ এটাও আলাদা। কার্যশক্তি এর মাত্রা এবং একক সবই একই, তাহলে আমরা বলবো অপশান ডি বলবো। তারপরে দেখো, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে চললে তার সরণের সময়ের সঙ্গে সম্পর্ক কী হবে? আমরা জানি এস সমান স্থির অবস্থা মানে ইউটা শূন্য, এস সমান হাফ এটি স্কোয়ার। এস সমান আমরা কী বলবো? হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকে বলবো এস প্রপোর্শনাল টি স্কোয়ার। তাহলে কোন অপশানটা হবে? দেখো অপশান সি হবে। মুখ্য যে সূচ আছে সেটা হলো জলের ওপর ভাসে। এটা কোন ধর্মের জন্য? এটা অবশ্যই বলবো পৃষ্ঠটান। মাকড়সা জলে ভেসে থাকে বা মাকড়সার ভাষণ, জলের ওপর সূচের ভাষণ, এগুলো সব কিন্তু আমরা বলবো পৃষ্ঠটানের জন্য। একটি গাছ থেকে পাতা খসে পড়লো, পাতার কোন ধরনের শক্তি পরিবর্তন হলো? পাতার অবশ্যই গতিশক্তি এবং স্মৃতিশক্তির পরিবর্তন ঘটলো। তারপর দেখো, কোনটি বেশি ঠান্ডা মনে হবে? 0 সেন্টিগ্রেড তাপমাত্রার জল, 0 সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ, বরফ এবং জলের মিশ্রণ, বরফ এবং নুনের মিশ্রণ। এইটা বরফটা কিন্তু ঠান্ডা মনে হবে, কিন্তু বরফের সঙ্গে যখন নুন মেশানো হবে তখন কিন্তু বেশি ঠান্ডা মনে হবে। অবশ্যই অপশান ডি বলবো। মধ্যকর্ণের দেখে নাও, মধ্যকর্ণের অংশ নয়, মেলিয়াস, ইনকাস, স্টেপিস এগুলো সব মধ্যকর্ণের অংশ, কিন্তু কগলিয়া আমরা মধ্যকর্ণের অন্তকর্ণের অংশ। তারপর দেখে নাও, এই যে এই নিউটন সংখ্যাটা হবে, নিউটন সংখ্যা মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা হবে। তাহলে 14 থেকে 6 বাদ দেবো 8 হবে, তাহলে 8 হলো নিউটন সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রথম নির্ণয় করে কে? অবশ্যই মনে রাখবে এটা অ্যাভোগাড্রো নয়, ডাল্টন নয়, বয়েল নয়, অবশ্যই মিলিকান কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা মান নির্ণয় করেছে। ইমালশন উদাহরণ, ইমালশন আমরা ধোঁয়া, ঝামাপাতর, মেঘ, এটা ইমালশন আমরা কিন্তু দুধ বলবো। তারপর দেখো, আম্লিক দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ, এটা হলো আমরা লাল। আম্লিক দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কী হবে? লাল হবে। পাতিলেবুর রসের পিএইচ এটা মানে একটা রেঞ্জ আছে, এটা মানে মনে রাখবে 2.2, মানে 2-এর বেশি তোমরা মনে রাখবে। তাহলে এটা মনে রাখবে 2-এর বেশি, তা 2.2। পেট্রোলিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতির নাম কি? পেট্রোলিয়াম আমরা বলবো আংশিক পাতনের সাহায্যে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়। ব্ল্যাকফুট ডিজিজের জন্য আমরা কি হয়? ব্ল্যাকফুট ডিজিজ এটা আর্সেনিক দূষণ। তারপর দেখো, আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? অবশ্যই আলোকবর্ষ হলো দৈর্ঘ্যের একক, মনে রাখবে দৈর্ঘ্য। তারপর দেখো, চলে এসো 1 মিলিমিটার সমান কত মিটার? 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়? এটা আমরা বলবো স্প্রিং তুলা যন্ত্র। তাহলে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। তারপর দেখো,
3 কেজি ভরের বস্তু ত্বরণ বলা আছে, তাহলে বল কত? তাহলে দুটো গুণ করে দেবো। আমরা জানি বল সমান এফ ইন্টু এ, তাহলে বল হবে এফ সমান এম ইন্টু এ। বল সমান এম ইন্টু এম মানে 3, এ মানে 2, তাহলে এটা বলবো 6 নিউটন বলবো। তাহলে 6 নিউটন। বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুক পেছন দিকে হটে আসে কেন, বা পেছন ধাক্কা খায় কেন? কারণ এটা বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুক পেছন দিকে ধাক্কা খায় কেন বলবে যে নাম্বার 41-এ তোমরা অবশ্যই সুন্দর ব্যাখ্যা পাবে, তবু শুনে নাও। মনে রাখবে এটা সম্পূর্ণই ব্যাখ্যা করা যায় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। অর্থাৎ এখানে মনে রাখবে গুলি এবং বন্দুকের গতিবেগ পরস্পর বিপরীতমুখী হয়। তাহলে গুলির এবং বন্দুক এর গতিবেগ পরস্পর বিপরীত হয়। গুলি যদি সামনের দিকে হয়, বন্দুক তার পেছন দিকে হবে। অর্থাৎ তাহলে এটা মনে রাখবে। তাহলে এটা কি বলবে? এটা বলবে যে এই ঘটনা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ গুলির গতিবেগের সঙ্গে বন্দুকের গতিবেগ পরস্পর বিপরীত দিকে হয়। শুধু এইটুকু কথা লিখে দেবে, 1 নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো 3 কেজি ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড বেগে গেল, তাহলে ভরবেগ কত হবে? ভর ইন্টু বেগ। তাহলে ভর কত? ভর 3, বেগ কত? বেগ হলো 6, তাহলে 3 আর 6 গুণ করলে 18 হবে। তাহলে 18 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা ভরবেগের একক হয়ে গেল। তারপর দেখো না, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হয় না? কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। তারপরে দেখো এসআই পদ্ধতিতে বিশুদ্ধ জলের ঘনত্ব কত? তাহলে দেখে নাও, এসআই সিস্টেমে এসআইতে বিশুদ্ধ জলের ঘনত্ব কত? এটা আমরা বলবো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 1000 কেজি পার মিটার কিউব হলো এসআই সিস্টেমে বিশুদ্ধ জলের ঘনত্ব। তারপরে দেখো 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ 3 মিটার পার সেকেন্ড, গতিশক্তি কত হবে? দেখে নাও, গতিশক্তির সমীকরণ আমরা জানি ইকে মানে গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। হাফ এম এর মান 2 আর ভি এর মান 3 স্কোয়ার, ভি এর মান 3, তাহলে 3 স্কোয়ার হয়ে গেল, 2 দিয়ে কেটে গেল, তাহলে 3 3 9, তাহলে 9 জুল, 9 জুল পেয়ে গেলাম। তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ করলাম, এম এর মান দেখো 2 আর ভি স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত বলবো? 9 জুল বলবো। কার্য করার সামর্থ্যকে আমরা কি বলবো? কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো। কার্য করার সামর্থ্যকে শক্তি বলবো। তারপর দেখে নাও 10 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 মিনিটে কত পরিমাণ কাজ করবে? 10 ওয়াট। তাহলে এখানে কার্যের পরিমাণ, কার্যকে আমি ডব্লিউ দ্বারা বলবো। কার্য মানে পি ইন্টু টি। পি মানে এই পাওয়ারটা 10, আর এখানে দেখো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে গুণ করা হলো। তাহলে 10 ইন্টু 60 গুণ করলে কত হবে? 600 হবে। তাহলে 600 জুল। তাহলে এটা জুল, এটা জে। তাহলে কত কাজ করবে? 600 জুল কাজ করবে। তারপরে দেখো জলের আপেক্ষিক তাপ হলো 4200 কেজি 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তারপর দেখো ফারেনহাইট স্কেলে 120 সেন্টিগ্রেড তাপমাত্রার পাঠ কত হবে? দেখে নাও, বলবো 2.9 C/5 F মাইনাস 32/9। সি এর মান বলা আছে 100/5, F মাইনাস 32/9। এটা কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি 20 হবে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব F মাইনাস 32, এটা হলে 180 বলবো। 180 দেখে নাও, তাহলে কত হবে? এটা গুণ করলে 180 হবে। তাহলে এটা আমরা এফ এর মান কত পাবো? এফ এর মান দেখো 180 প্লাস 32, 180 প্লাস 32 মানে এফ এর মান পাবো 212। তাহলে কত হবে? 212। তাহলে আমরা কত পাবো? এফ এর মান পাবো 212। তাহলে ফারেনহাইট স্কেলে মান কত হবে? সেটা হলো 212
ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা বলবো 212 ডিগ্রি ফারেনহাইট বলবো, 212 ডিগ্রি ফারেনহাইট। তার এবার দেখো ক্যালোরি এবং জুলের সম্পর্ক কি, 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তারপর দেখো পর্যায়কাল বলা আছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে পর্যায়কাল আমরা জানি, এটা দেখে নাও ভালো করে, 2.10। পর্যায়কাল বলা আছে, পর্যায়কাল মানে টি এর মান দেওয়া আছে 0.02 সেকেন্ড, কম্পাঙ্ক মানে n1/t, তাহলে 1/t মানে 0.02, তাহলে 0.02 মানে আমরা বলবো 100/2, 100/2 মানে 50 হার্জ বলবো, তাহলে কত হলো 50 হার্জ, তাহলে এটা কত কম্পাঙ্ক পাবো 50 হার্জ। সোনার, সোনারের ফুল ফর্ম কি দেখে নাও, অথবার প্রশ্ন, অথবার প্রশ্ন দেখে নাও, সোনার SONAR, সোনার, সাউন্ড নেভিগেশন, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, সোনারের ফুল ফর্ম কি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তারপরে দেখে নাও সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা বলতে কি বোঝো, সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা বলতে হচ্ছে শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই বাবলের চড়া সুর এবং খাদের সুরের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি, তাকে আমরা বলবো তীক্ষ্ণতা। এটা পেয়ে যাব পেজ নাম্বার 164-এ পেয়ে যাব। এল কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারে, সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে। তারপর দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা সেটা 20, তাহলে C8++ এর ইলেকট্রন সংখ্যা কটা হবে, 20 থেকে 2 বাদ যাবে, 20 থেকে 2 বাদ দিলে আমরা 18 বলবো। তারপরে দেখো আলফা এবং বিটা রশ্মি আধান অনুপাত আমরা কি বলবো, 2:1 বলবো। 1 গ্রাম অণু অক্সিজেন, 1 গ্রাম অণু অক্সিজেন মানে 32 গ্রাম, 1 গ্রাম অণু অক্সিজেন মানে আমরা কত বলবো 32 গ্রাম। তারপর দেখো STPতে 2 মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া মানে 22.4, তাহলে দেখো 2.15, তাহলে 1 মোল অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া মানে 22.4 লিটার, আর 2 মোল অ্যামোনিয়া মানে 2 × 22.4 লিটার, তাহলে এটা হলো 44.8 লিটার, তাহলে কত হবে 44.8 লিটার, এটা হবে। উষ্ণতা বাড়ালে কলিচুনের দাব্যতা কমে, তাহলে এটা আমরা কি বলবো কমে হবে, উষ্ণতা বাড়ালে কলিচুনের দাব্যতা কমে বা হ্রাস পায়। তারপর সোডা ওয়াটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, কোনো দ্রবণ সম্পৃক্ত কিনা কিভাবে বুঝবে, তার মধ্যে যদি আরও দ্রাব যোগ করা হয় তাহলে তাহলে দ্রবণের যে দ্রাবটা নিচে পড়ে যাবে বা নিচে থিতিয়ে পড়বে, ওই দ্রবণের মধ্যে আরও যদি দ্রাব যোগ করা হয় তাহলে ওই দ্রাবটা নিচে থিতিয়ে পড়বে, তাহলে এখানে বোঝা যায় দ্রবণটা সম্পৃক্ত। পানীয় জলের পিএইচ মানে এটা বিশুদ্ধ পানীয় জল যদি হয় তাহলে পিএইচ কত হবে 7 হবে, তাহলে বিশুদ্ধ জলে পানীয় এটা পানীয় জল বলতে আমরা এখানে বিশুদ্ধ জল বলবো, এটা পিএইচ কত 7 হবে। পশম অক্সাইডের নাম হলো সিও বলে কার্বন মনোঅক্সাইড। তারপরে দেখো কৃষি এবং মৎস্য চাষে চুন ব্যবহার করা হয় কেন, কারণ মাটিতে মানে যখন আম্লিকতা বেড়ে যায় তখন চুন দেওয়া হয়, অর্থাৎ মাটিটাকে পশম করার জন্যে, অর্থাৎ মাটিটা আম্লিক হয়ে যায় ফলে চাষের উপযোগী হয় না, চুন দিলে সেই মাটিতে ক্ষার দেওয়া হচ্ছে, ফলে মাটির যে পিএইচের মানটা, অর্থাৎ তাহলে কী হয় মাটির উর্বর শক্তি আবার পুনরায় ফিরে পাওয়া যায়, সেই জন্যই চুন দেওয়া হয়। তারপর দেখো পৃথককরণের বিয়োজনী ফানেলের একটি সীমাবদ্ধতা, যখন দুটো তরল পরস্পর বিক্রিয়া করে যায় তখন সেটা কিন্তু পদ্ধতি ব্যবহার করা যায় না। আরেকটা হলো
মিশ্রণে উপাদান তরলগুলি পরস্পরের সঙ্গে কোলয়েডীয় অবস্থা সৃষ্টি করে, মানে যদি পরস্পর বিক্রিয়া করে যায় তাহলে এটা প্রয়োগ করা যায় না। আর যদি পরস্পরের সঙ্গে যদি একটা কোলয়েডীয় অবস্থা তৈরি করে তাহলে কিন্তু এটা প্রয়োগ করতে পারি না। তারপর দেখো কেরোসিন এবং জলের মিশ্রণকে পৃথক করা যায়, এটা বা সেটা আমরা বলবো বিওজি ফানেলের সাহায্যে, বিওজি ফানেল। তারপরে দেখো পৃথিবীতে স্বাদু জলের শতকরা পরিমাণ কত? 3%। তাহলে স্বাদু জলের শতকরা পরিমাণ কত হলো? 3%। অতিবেগুনি রশ্মির সাহায্যে জীবাণুমুক্ত করার একটি সীমাবদ্ধতা লিখতে বলছেন, দেখে নাও। যে জলে জীবাণু বিমুক্তকরণ করা হবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। কোনো কারণে যদি কোলয়েডীয় দ্রবণ উপস্থিত থাকে তাহলে ইউভি রশ্মি কার্যকরী হবে না। তাহলে যেটা আমি অর্থাৎ যে জলটা জীবাণুমুক্ত করব সেই জলটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। যদি কোনো কারণে তার মধ্যে অপদ্রব্য হিসেবে সূক্ষ্ম কোলয়েডীয় অবস্থায় মিশে থাকে তাহলে সেখানে কিন্তু ইউভি রশ্মিটা কাজ করবে না। আর 2 নম্বর পয়েন্ট আমরা বলবো যে সাধারণ আলোতে প্যাথোজেনিক জীবাণুগুলো প্রজনন ক্ষমতা ফিরে এবং সক্রিয় হয়ে ওঠে। তাহলে ইউভি রশ্মি জলকে কিন্তু সঠিকভাবে ঠিক করা যায় না। তাহলে ইউভি রশ্মি দ্বারা অর্থাৎ সাধারণ আলোতে ওই যে জীবাণুগুলো নষ্ট করা হয়েছে সেগুলো আবার সক্রিয় হয়ে ওঠে, সেই জন্যে মানে ইউভি রশ্মি দ্বারা জলকে আলোতে রাখা ঠিক হবে না, মনে রাখবে। তারপরে দেখে নাও এখানে একটা অঙ্ক আছে, একটি তরলের ঘনত্ব দেখো দেয়া আছে, একটি তরলের ঘনত্ব দেয়া আছে, আয়তন দেয়া আছে, ভর কত, দেখে নাও। দেখে নাও আমরা দেখে নাও তরলের ঘনত্ব দেখো দেয়া আছে, তো আয়তন দেয়া আছে। আমরা জানি ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন মানে 200 বলা আছে আর ঘনত্ব মানে 0.8 বলা আছে। দেখো মানটা বসিয়ে দিয়েছি, এটা দেখো এই 0টা এখানে গুণ করলে তাহলে 8 হয়ে যাবে। তাহলে 20 × 8 মানে 160 পেয়ে গেলাম। তাহলে তরলের ভর কত হবে? 160 গ্রাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম 160 গ্রাম। তারপর দেখো আরেকটা অঙ্ক আছে, দেখো 2 কেজি ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ বলা আছে, 5 সেকেন্ড পরে অন্তিম বেগ বলা আছে। তাহলে আমাকে বলেছে ক্রিয়াশীল বলের মান কত হবে, দেখে নাও। এখানে দেখে নাও বস্তুর ভর দেখো বলা আছে, প্রাথমিক বেগ ইউ বলা আছে 5 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ বলা আছে 20 মিটার পার সেকেন্ড, সময় 5 সেকেন্ড বলা আছে। মনে রাখবে আমরা যখন প্রমাণ সেই নিউটনের সূত্রে দেখো মনে করে দেখো ক্রিয়াশীল বল F সমান mv মাইনাস mu বাই টি। তাহলে F সমান mv মাইনাস mu বাই টি। দেখো এখানে m যদি কমন নিই তাহলে m ইন্টু, তাহলে এখানে আমরা কি বলবো m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এম এর মান ভি এর মান ইউ এর মান বসিয়ে দিয়ে টি এর মান বসিয়ে দিয়ে দেখো এখানে 6 পেয়ে গেলাম। তাহলে প্রযুক্ত বলের মান আমি পেয়ে গেলাম 6 নিউটন। তারপরে দেখে নাও এটা অথবা একটা প্রশ্ন আছে, খুব ভালো করে দেখে নাও। এম ভরের একটি বন্দুক থেকে এম ভরের একটি গুলি ইউ বেগে ছোঁড়া হলো, বন্দুকটি যে পেছনে হটে এলো তার বেগ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা পেজ নাম্বার 41-এ পেয়ে যাব। অর্থাৎ তোমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি ছাড় প্রকাশ শ্রেণী বইয়ে দেখবে 41 পেজ, এটা অবশ্যই উত্তরটা আছে, তোমরা পেয়ে যাবে। তারপর দেখো জলে অদাব্য একটি কঠিন বস্তুর বায়ুতে ওজন বলা আছে, বস্তুর যে গড় ঘনত্ব বলা আছে, আর নিমজ্জিত অবস্থায় আপাত ওজন কত হবে সেটা বার করতে বলছে। ভালো করে দেখে নাও। বায়ুতে ওজন দেখো বলা আছে 120 গ্রাম ওয়েট। তারপরে দেখো বস্তুর ওজন বলা আছে 30, বস্তুর ঘনত্ব বলা আছে 3 গ্রাম পার সেমি কিউব। তাহলে বস্তুর আয়তন কত হবে? আয়তন মানে হলো এইটা যেটা ওজন বলা আছে মানে ভর, তাহলে ভর বাই ঘনত্ব করলে আয়তন পাবো, দেখো করেছি। তাহলে 40 হলো 40 সেমি কিউব। এবার জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কত হবে? এই যে আয়তন পেয়েছি এর সঙ্গে জলের ঘনত্ব গুণ করব, তাহলে জলের ঘনত্ব মানে জলের ঘনত্ব 1 আছে, তাহলে 40,
তাহলে দেখো 40 × 1, তাহলে 40 × 1 গুণ করলে তাহলে কত 40 হবে, 40 গ্রাম ওয়েট বলবো। তাহলে আপাত ওজন কত হবে, আপাত ওজন কত হবে, তাহলে আগে তাহলে দেখো বায়ুতে ছিল 120, তাহলে জলে নিমজ্জিত অবস্থায় কত হবে, মানে ওজন কত বলা আছে, তাহলে 40 বলা আছে। তাহলে আপাত ওজন কতটা হ্রাস পেলো, মানে ওজন কতটা হ্রাস পেলো, আপাত ওজন কত সেটা কত হবে, 180 মাইনাস 120 মাইনাস 40 মানে 80 গ্রাম ওয়েট। তারপরে দেখে নাও এখানে এই পেজে অনেকগুলো অঙ্ক আছে, খুব ভালো করে দেখে নাও। অথবা একটা অঙ্ক আছে, একটি চোঙে 20 সেমি উচ্চতা পর্যন্ত জল আছে, ওই চোঙের তলদেশে চাপ কত হবে, জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব বলা আছে। খুব ভালো করে দেখে নাও। এইচ এর মান দেখো 20 সেন্টিমিটার, ডি এর মান 1 গ্রাম পার সেমি কিউব, চোঙের তলদেশে জলের চাপ পি সমান এইচ ডিজি। তাহলে এইচ এর মান, ডি এর মান, জি এর মান বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিয়ে আমি এখানে পেয়ে গেলাম, তাহলে দেখো এইটা পেয়ে গেছি, তাহলে 19,600 ডাইন পার সেমি স্কোয়ার অ্যান্সার পেয়ে গেছি। তারপর দেখে নাও, তারপরে খুব ভালো করে দেখে নাও, বার্নৌলির নীতি বিবৃত করো এবং এর গাণিতিক রূপ দিতে বলছে। এটা আমরা পাবো পেজ নাম্বার 57। তাহলে পেজ নাম্বার 57-এ আমরা বার্নৌলির নীতি পাবো। তাহলে পেজ নাম্বার 57-এ বার্নৌলির নীতি পাবো, অর্থাৎ আদর্শ তরলে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখ যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে প্রবাহিত যে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। দেখবে ওখানে ওই 2 নম্বর সমীকরণ বলে আছে, এই 2 নম্বর সমীকরণটা লিখলেই তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে এটা আমরা 57 পেজে পেয়ে যাব। তারপর দেখো আবার একটা অঙ্ক আছে, দেখো এক ব্যক্তি 12 নিউটন বলের প্রয়োগে একটি বস্তুকে ঠেলে বলের অভিমুখে 5 মিটার দূরত্ব সরালো, কৃতকার্য কত হবে। দেখো আমরা জানি এটা হলো এফ মানে বল 12 নিউটন, সরণ 5, কৃতকার্য ডব্লিউ সমান এফ ইন্টু এস। তাহলে এফ এর মান 12, এস এর মান 5, গুণ করলে কত 60 হবে। তাহলে কৃতকার্যের পরিমাণ হলো 60 জুল। তারপরে দেখো এখানে দেখো বলা আছে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হলে অভিকর্ষ স্থিতিশক্তি কত হবে। আমি তোমাদের বলবো, দেখবে কার্যক্ষমতার শক্তি ক্লাস 9-এর প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে এই উত্তরটা অবশ্যই পেয়ে যাবে। আশা করি এই দুটো এর একটা অথবা যে প্রশ্ন আছে যে পি সমান √2mE, এই উত্তরটা পেয়ে যাবে। তাহলে কার্যক্ষমতার শক্তি ক্লাস 9-এর প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে এই উত্তরটা পেয়ে যাবে। একবার তোমরা দেখে নেবে, আমি এখানে বইয়ের কোনো পেজ নাম্বারের উল্লেখ করছি না। তারপর দেখে নাও তাপ এবং তাপমাত্রার পার্থক্য বলতে বলছে। তাপ এবং তাপমাত্রার পার্থক্য দেখো আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। তাপ, যদি অসুবিধা তোমরা খাতায় নোট করে নেবে। তাপ এবং তাপমাত্রার পার্থক্য, প্রথমে তাপ, তারপর তাপমাত্রা। তাপ হলো এক প্রকার শক্তি, তাপমাত্রা হলো একটা তাপীয় অবস্থা, নাম্বার 1। নাম্বার 2 হলো তাপ হলো কারণ, উষ্ণতা হলো তাপীয় ফল। নাম্বার 3, তাপকে মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, উষ্ণতাকে মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাই 3টে পার্থক্য আবার রিপিট করছি। তাপ হলো এক প্রকার শক্তি, আর উষ্ণতা হলো বা তাপমাত্রা হলো তাপীয় অবস্থা। তাপ হলো কারণ, উষ্ণতা হলো তাপের ফল। তাপকে মাপা হয় আমরা বলবো ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর উষ্ণতাকে মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। 3টে পার্থক্য বলে দিলাম, খুব ভালো করে খাতায় নোট করে রাখবে যদি তোমাদের অসুবিধা হয়। সিসির জমার যে উপযোগী শর্তগুলো কী কী, এটা তোমরা পেজ নাম্বার 150 তোমরা পেয়ে যাবে। 150 অবশ্যই পেয়ে যাবে, খুব ভালো করে দেখে নেবে যে 150-এ যে সিসির জমার দুটো শর্ত আছে সেটা তোমরা পেয়ে যাবে। তারপরে খুব ভালো করে দেখে নাও তরঙ্গের গতিবেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এটা তোমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি পেজ নাম্বার 159 পেজে পেয়ে যাবে। আইসোবার কাকে বলে উদাহরণ দাও, পেজ নাম্বার
71-এ পেয়ে যাবে। তারপরে দেখে নাও এইটা, এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস সেটা কিভাবে বলবো একটু দেখে নাও। সোডিয়ামের ইলেকট্রন, দেখে নাও সোডিয়াম এটা ভর সংখ্যা 23 আর প্রোটন সংখ্যা 11। তাহলে প্রোটন সংখ্যা মানে আমরা কি বলবো, পারমাণবিক সংখ্যা বলবো। এটাকে ভাঙি, তাহলে ভাঙলে কত হবে, তাহলে 2, 8, 1, তাহলে ইলেকট্রন সংখ্যা 11, তাহলে পারমাণবিক সংখ্যা 11 মানে ইলেকট্রন সংখ্যা 11, তো এটা আমরা কত বলবো, 2, 8, 1, এটা 2, 8, 1 আমরা বলবো। তারপরে দেখো 18 গ্রাম জল 100 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেককে কতগুলি জলের অণু পাবে। তাহলে 18 গ্রাম জল 100 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেককে কতগুলি জলের অণু পাবে দেখে নাও। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে এখানে দেখে নাও, তাহলে এইটা হলো, তাহলে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এই অণুটা ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে একজন কত পাবে, তাহলে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা তার সঙ্গে 100 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে, তাকে ভাগ করলে হবে 100 × 10⁻2। এবার দেখো সূচকের নিয়ম প্রয়োগ করলে 23 থেকে 2 বাদ দিলে 21 হবে। তাহলে তাহলে এটা আমরা কত বলবো, 6.022 × 10⁻21। তাহলে একজন কত পাবে, 6.022 × 10⁻21টি এতগুলো জলের অণু পাবে। তারপরে দেখে নাও আবার একটা অঙ্ক আছে, 30 সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 গ্রাম জলে 70 গ্রাম লবণ দ্রবীভূত আছে হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে। তাহলে 30 সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই লবণের দাব্যতা কত দেখে নাও। তাহলে দেখে নাও 30 সেন্টিগ্রেড তাপমাত্রায় সাধারণ লবণের দাব্যতা কত, মানে যতটা দ্রাবের পরিমাণ 70 আর কতর মধ্যে, 200-র মধ্যে, তাহলে এটা ইন্টু 100 করবো। তাহলে দ্রাবের পরিমাণ বাই দাব্যতার পরিমাণ ইন্টু 100। তাহলে দ্রাব মানে 70, দ্রাবক মানে 200 ইন্টু 100 করলাম, এটা করলে 35 পেয়ে গেলাম। এখানে কোনো একক হবে না, কারণ দাব্যতা একটা এককহীন মাত্রাহীন রাশি। তারপরে দেখে নাও আমরা চলে আসছি, দেখো জলাকর্ষী পদার্থ বলতে কি বোঝো, এটা আমরা পেয়ে যাব। জলাকর্ষী পদার্থ দেখো আমি ব্যাখ্যা করছি। জলাকর্ষী পদার্থ বলতে আমরা যেটা বলবো, অর্থাৎ কতগুলো পদার্থ খোলা বাতাসে রেখে দিলে আর্দ্র বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প শোষণ করে এবং শোষিত জলে নিজে দ্রবীভূত হয় না, এদেরকে বলা হয় জলাকর্ষী পদার্থ। মানে কতগুলো পদার্থ আছে আর্দ্র বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়, শোষণ করে শোষিত জলে নিজে দ্রবীভূত হয় না, তাদেরকে আমরা বলবো জলাকর্ষী পদার্থ। যেমন পোড়াচুন, তারপরে মনে রাখবে পোড়াচুন বা ফসফরাস পেন্টঅক্সাইড, এটা উদাহরণ। তারপরে দেখে নাও অ্যাসিড বৃষ্টির দুটো ক্ষতিকারক প্রভাব, এটা আমরা 109 পেজে পেয়ে যাব। তারপর দেখে নাও পরীক্ষা নলে লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ মেশালে কি হবে, অর্থাৎ দেখবে এটা সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণ বিক্রিয়া, সেটা তোমরা পেজ নাম্বার 101-এ পেয়ে যাবে, দুয়ারি গাঙ্গুলি মাইতির। তারপর দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং বালির মিশ্রণ পৃথক করা হয়, এটা অবশ্যই পাতন প্রক্রিয়াটা লিখে দেবে। তারপরে দেখো আয়নমুক্ত জল কাকে বলে, আয়নমুক্ত জল বলতে এটা আমরা বলবো, এটা পেজ নাম্বার আমরা 125-এ পাবো। আয়নমুক্ত জল আমরা 125-এ পাবো, অর্থাৎ যে জলের মধ্যে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে অবশ্যই থাকতে পারে এবং যে জলের ক্ষরতার মাত্রা 0, তাকে আমরা বলবো আয়নমুক্ত জল। আয়নমুক্ত জলে তাহলে কি হলো, আয়নমুক্ত জলে আমাদের বলবো সেটা হলো
জলে ক্ষরতার মাত্রা কত হবে? 0 হবে। পানীয় জল থেকে ফ্লুরাইড দূরীকরণের একটি পদ্ধতি, এটা আমরা 128 পেজে পেয়ে যাব, ভালো করে দেখে নেবে। তারপরে দেখে নাও জল দূষণের দুটো ক্ষতিকারক প্রভাব, এটা 128 পেজে আমরা পেয়ে যাব। জল দূষণের ক্ষতিকারক প্রভাব আমরা পেয়ে যাব, যেমন দেখো এক এক করে পয়েন্ট আকারে আমি বলছি সুবিধার্থে। 127 থেকে শুরু হবে। আর্সেনিক যদি দূষিত হয়, মানে আর্সেনিক দূষিত হলে তাহলে বুক, পা, হাতের তালু, পায়ের পাতা, এগুলো কী হবে? চাকা চাকা কালো দাগ পাওয়া যাবে। এই রোগটাকে আমরা বলবো ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে হয়ে গেল। এছাড়াও যদি আর্সেনিক দূষণ হয় তাহলে আমার যকৃতের স্থায়ী বিকৃতি ঘটবে, তাকে বলা হয় লিভার অফ সিরোসিস বলা হয়। এছাড়া আমরা যদি ধরো ফ্লুরাইড, জলের মধ্যে যদি ফ্লুরাইড মেশে তাহলে ফ্লুরোসিস রোগ হবে, ফ্লুরোসিস। আর ফ্লুরাইড মেশার জন্য দেখবে নগনি সিনড্রোম, এই রোগটা হবে। তাহলে জল দূষণের অনেক ক্ষতিকারক প্রভাব আছে। আমি মূলত এই 3টে প্রভাব ব্যাখ্যা করলাম, তোমরা এগুলি পরীক্ষা লিখে দিতে পারো, ফুল মার্কস পেয়ে যাবে। চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ পেজে পেজে আছে। ভিস্কাস 1 ইউ স্কয়ার প্লাস 2s প্রমাণ করতে বলছে বীজগাণিতিক পদ্ধতিতে। বীজগাণিতিক পদ্ধতিতে তুমি লেখচিত্রে প্রমাণ করো, তাহলে দেখবে পেজ নাম্বার 26-এ আছে। আর যদি বীজগাণিতিক পদ্ধতিতে প্রয়োগ করো দেখবে পেজ নাম্বার 23-এ আছে। তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা পাবে পেজ নাম্বার 23-এ, তোমরা পেয়ে যাবে। পেজ নাম্বার 23-এ তোমরা দেখবে উত্তর পেয়ে যাবে। আর যদি এখানে লেখচিত্র থাকতো তাহলে পেতাম আমরা কত? পেজ নাম্বার 26-এ পেতাম। তারপর দেখো নিউটনের গতিসূত্র লিখতে বলছে, দ্বিতীয় গতিসূত্র। মনে রাখবে কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে, এটা মনে রাখবে। আর এর থেকে কিভাবে বলের পরিমাপ করা যায়, মানে আমরা জানি এফ সমান এম এ, এটা আমরা উত্তরটা পাবো পেজ নাম্বার 32-এ পাবো। এফ আমরা এম এ বলবো। তাহলে কিভাবে বলের পরিমাপ করা হয়, এখানে দেখো এম এর মান যদি 1 ধরি, এ এর মান 1 ধরি, তাহলে একক ভরের কোনো বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে বল লাগে তাকে আমরা একক বল বলবো। একক ভরের বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল লাগে তাকে একক বল বলবো। এটা আমরা পেজ নাম্বার 32-এ পেয়ে যাব। তারপর দেখো ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্ক আমরা পেজ নাম্বার 59-এ পেয়ে যাব। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা ইয়ং গুণাঙ্ক বলবো। সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান আমরা কত বলবো? অসীম বলবো। তারপর দেখো স্প্রিং সাধারণত ইস্পাতে তৈরি হয়, তামার তৈরি হয় না কেন? কারণ স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার ধর্ম এখানে সৃষ্টি হয়। তাহলে স্প্রিং তৈরি হয় কারণ স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিস্থাপক ধর্ম সৃষ্টি করা যায়, বা সেই জন্যই আমরা স্প্রিংটাকে আমরা কি বলবো? ইস্পাতে তৈরি করি, কিন্তু তামার তৈরি করা যায় না। তারপর দেখে নাও এখানে একটা অঙ্ক আছে, বলা হচ্ছে একটি স্প্রিংয়ের নিচের প্রান্তে 60 গ্রাম ওয়েট ওজন ঝুলিয়ে রাখা হলো, দৈর্ঘ্য বৃদ্ধি হলো 5 সেন্টিমিটার হলো, স্প্রিংটির বল ধ্রুবক কত হয় বার করতে বলছে। দেখে নাও এখানে দেখো এফ এর মান বলা আছে 60 গ্রাম ওয়েট বলা আছে। 60 গ্রাম ওয়েট মানে এখানে দেখো, তাহলে ওয়েট মানে আমরা কত বলবো? 980 দিয়ে গুণ করবো, তাহলে 60 × 980। এক্স এর মান 60 সেন্টিমিটার, তাহলে এফ সমান আমরা কে এক্স বলবো, কে মানে এফ বাই এক্স, এফ এর মান আর এক্স এর মান বসিয়ে দেওয়া আছে। তাহলে কে এর মান পেয়ে গেলাম কত? 980 ডাইন পার সেন্টিমিটার। তাহলে বল ধ্রুবকের মান হলো 980 ডাইন পার সেন্টিমিটার। তারপর দেখো লিন তাপ কাকে বলে? লিন তাপের আমরা এটা পেজ নাম্বার 145-এ পেয়ে যাব। অর্থাৎ একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে আমরা লিন তাপ বলবো। এটা আমরা 145-এ পেয়ে যাব। এটা দেখে নাও 0 সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 গ্রাম বরফকে 0 সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপ লাগবে? দেখে নাও এটা কিভাবে করব। আমরা বলবো প্রয়োজনীয় তাপ কিউ সমান ml বলবো। তাহলে এম এর মান, এল এর মান বসিয়েছি। এম এর মান 60, এল এর মান মনে রাখবে বরফ গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম।
তাহলে 1 গ্রাম বরফ গলার জন্য লিন তাপ হলো 80, তাহলে 60 গ্রাম হলো ইন্টু 60 গুণ করতে হবে। এল এর মান হলো 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে হলো 1 গ্রাম বরফ গলানোর জন্য তাপ কত লাগবে, 80 ক্যালোরি। তাহলে 60 গ্রামের জন্য কত লাগবে, 60 গুণ হয়ে যাবে, এটা গুণ করলে কত হবে, 4800 ক্যালোরি। তারপর দেখে নাও প্রতিধ্বনি কাকে বলে। প্রতিধ্বনি এটা তোমরা পেয়ে যাবে কত, পেজ নাম্বার 160 পেয়ে যাবে। ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে, এটা শব্দের বেগ বলা আছে 350 মিটার পার সেকেন্ড। দেখে নাও কিভাবে হবে। বায়ুতে শব্দের বেগ বলা আছে 300 মিটার পার সেকেন্ড। শ্রুতি নির্বন্ধ সেটা 1/10 সেকেন্ড। তাহলে উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে, এটা গুণ করলে বেগ এবং সময় গুণ করলে মানে দূরত্ব পাওয়া যাবে। এই দুটো গুণ করলে মোট দূরত্ব পাওয়া যাবে, যেতে এবং আসতে। তাহলে শুধুমাত্র উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে, 2 দিয়ে ভাগ করব। তাহলে 350 ইন্টু 1/10/2 করা হয়েছে, মানে শুধুমাত্র উৎস প্রতিফলকের মধ্যে দূরত্ব নির্ণয় করার জন্য করলে। দেখো 35/2 আছে, 35/2 মানে আমরা বলবো 17.5 মিটার। তাহলে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে 17.5 মিটার। তারপরে দেখে নাও সুরযুক্ত শব্দ। সূর্য শব্দ কাকে বলে, এটা আমরা 163 পেজে পেয়ে যাব। আর সূর্য শব্দের বৈশিষ্ট্য লিখতে বলছে, অর্থাৎ সূর্য শব্দ কাকে বলে এটা তোমরা পেয়ে যাবে, তো শুনে নাও। অর্থাৎ সনকে নিয়মিত পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ সৃষ্টি হয়, যে শব্দটা শুনতে আমাদের ভালো লাগে বা শ্রুতিমধুর লাগে, তাকে আমরা সুরযুক্ত শব্দ বলবো। এর 3টে বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 হলো প্রাবল্য, নাম্বার 2 হলো তীব্রতা, আর নাম্বার 3 হলো গুণ বা জাতি। খুব ভালো করে এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে। তোমরা 163 পেজ দেখবে, আশা করছি উত্তর পেয়ে যাবে। তারপর দেখো 4.5 দেখে নাও। এম কক্ষে ইলেকট্রন একটা বলা আছে, ভর সংখ্যা বলা আছে 23। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কটা, দেখে নাও। দেখে নাও এটা। তাহলে এম কক্ষে একটা বলা আছে, তাহলে কে কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2টো ইলেকট্রন এল কক্ষে 8টা। তাহলে এটা যোগ করলে কত হবে, যোগ করলে আমরা বললাম 8 আর 2 যোগ করলে 10, 10 থেকে 11, তাহলে 11। তাহলে প্রোটন সংখ্যা 11। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 11। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 11। তাহলে ভর সংখ্যা 23 বলা আছে, 23 হলো। তাহলে এটা কার সংকেত, এটা হলো সোডিয়ামের সংকেত। তাহলে মৌলটার নাম হলো সোডিয়াম। তাহলে 23Na11 এটা সোডিয়াম। তাহলে এর ইলেকট্রন কটা, মানে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা 11টা, প্রোটন সংখ্যা কটা বলবো, সেম টু সেম। তাহলে ইলেকট্রন সংখ্যা 11টা, প্রোটন সংখ্যাও 11টা হবে। আর নিউটন মানে 23 থেকে 11 বাদ দেবো। 23 থেকে 11 বাদ দিলে আমরা কত বলবো, 12 বলবো। তারপরে দেখে নাও আমরা চলে আসছি অথবার প্রশ্ন। এই পেজে দেখতে পাচ্ছি অনেক অঙ্ক আছে, দেখতে পাচ্ছি এই পেজটা কিন্তু নিউমারিক্যালটা অনেক বেশি আছে। আমি সবগুলো নিউমারিক্যাল তোমাদের সুবিধার্থের জন্য সলভ করে দিয়েছি। খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং পরীক্ষা অত্যন্ত ভালো মার্কস পাবে। দেখে নাও বলা আছে, এই যে মানে নিউক্লিয়াসটা দেওয়া আছে, এর ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক কত সেটা বার করতে বলছি। দেখে নাও, দেখো তাহলে ভর সংখ্যা কত, ভর সংখ্যা এই ওপরেরটা ভর সংখ্যা, তাহলে 235। পারমাণবিক সংখ্যা কত, 92, 92টি। তাহলে বলা আছে, তাহলে ভর সংখ্যা এটা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা পেয়ে গেলুম। এরপর দেখে নাও, এখানে বলা আছে যদি আরও 3টি নিউট্রন বেশি হতো তাহলে সংকেত কিভাবে লেখা হতো। দেখে নাও, যদি 3টে বেশি হতো তাহলে ভর সংখ্যার সঙ্গে 3 যোগ করবো, 3 তাহলে যোগ করলে 238 হবে। তাহলে পরমাণুটির সংকেত কত হবে, তাহলে 238 x 92, তাহলে 238 x 92, তাহলে 238 x 92।
তাহলে এবার দেখো মোলার আয়তন কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মোলার আয়তন কাকে বলে, এটা আমরা এটা আমরা পেজ নাম্বার 81-তে পাবো। মোলার আয়তন কাকে বলে পেজ নাম্বার 81-তে পাবো। প্রমাণ চাপ ও তাপমাত্রায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? তাহলে 32 গ্রামের আয়তন হলো 22.4 লিটার, আর 64 গ্রামের মধ্যে আমরা পাবো 22.4 × 2, তাহলে 44.8 লিটার। এবার দেখো পদার্থের কণার ভিত্তিতে ক্লোরাইডের সংজ্ঞা দিতে বলছে। এটা ক্লোরাইডের সংজ্ঞা তোমরা পেয়ে যাবে, ক্লোরাইড দ্রবণের সংজ্ঞা পেজ নাম্বার 86-তে পেয়ে যাবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি ক্লোরাইডের নাম, আমরা দই বলবো, জেলি বলবো, এগুলো ক্লোরাইডের নাম, দই এবং জেলি। কেলাসন কাকে বলে, এর প্রয়োগ, কেলাসনের সংজ্ঞা আমরা পাবো পেজ নাম্বার 93-তে পেয়ে যাব। আর এদের যে মানে ব্যবহারিক প্রয়োগ, এটা 94, পেজ নাম্বার 94-এ পেয়ে যাব। তারপর দেখো অ্যাসিড সম্পর্কিত আরেনিয়াসের যে ধারণার বিবৃতি, সেটা আমরা পেজ নাম্বার 98-এ পেয়ে যাব। আর অ্যান্টাসিড ব্যবহার করা হয় কেন, এর রাসায়নিক সমীকরণ, এগুলো সব আমরা পেয়ে যাব 110-এ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে আশা করি এই স্কুলটা ব্যাখ্যা করতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। খুব ভালো করে ভিডিও দেখো, খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় ফুল মার্কস পাও, এবং তোমাদের কি বক্তব্য, মানে তোমরা আর কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।